ট্যাংরার ভস্মীভূত আগুন, ট্যাংরা থানায় অভিযোগ দায়ের, দমকলের গুদামের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ফায়ার সার্টিফিকেট যেটা ছিল সেটা গুদামের মালিকের কাছে ছিল না এবং বিধি না মেনেই চলছিল গুদাম, বিধি না মেনেই মজুত করা হয়েছিল রেক্সিন চামড়া, এমনটাই অভিযোগ দমকলের। বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ঠিক কি অভিযোগ, দমকল সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া এছাড়া অন্যান্য যে অগ্নি নির্বাপনের জন্য যে সেফটি মেজার নিতে হয় কোনোটাই কিন্তু ছিল না এই গোডাউনটির মধ্যে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই মর্মে হেডকোয়ার্টার গার্ড ফায়ার স্টেশনের এক আধিকারিক তিনি আজকে ট্যাংরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এই মেহের আলী লেনে যে গতকালকে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় তুমি জানো রীতিমতো কিন্তু দমকলকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে একবার হিমশিম খেতে হয় এবং সেখানে উল্লেখ রয়েছে সেই গোডাউনটির মধ্যে রেক্সিন, লেদার এছাড়া অন্যান্য আরো দাহ্য বস্তু মজুদ ছিল, কিন্তু কোনো রকম কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট ছিল না, কোনো রকম কোনো ফায়ার সেফটি যে মেজার সেগুলো কোনোটাই ছিল না। এবং এই মর্মে যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের 11J, 11L এবং 26 নম্বর ধারায় গোডাউনের যিনি মালিক রয়েছেন তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মধুবন্তী, ধন্যবাদ পার্থ প্রতিম। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গুদাম, ট্যাংরা অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মেয়রকে ফায়ার সেফটি অডিট কমিটি গড়ার নির্দেশ, পুলিশ, দমকল, পুরসভাকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়ার নির্দেশ। কি বলেছেন মেয়র, শুনবো। মুখ্যমন্ত্রী আমাকে একটা নির্দেশ দিয়েছেন, একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা, পুলিশ, দমকল, কর্পোরেশনকে নিয়ে, এবং সেইখানে দাঁড়িয়ে কলকাতায় এরকম কতগুলো ঘিঞ্জি এলাকায় গোডাউন আছে, সেই গোডাউনগুলোর দমকলের নেচারে অগ্নিকাণ্ডের ভয়াবহ বা চান্সেস কত, এইগুলো সব করে একটা রিপোর্ট রেডি করতে। এখন ফরেন্সিক হবে, এখনও তো সবে ঠান্ডা হয়েছে, এরপরে ফরেন্সিক টিম যাবে। ফরেন্সিক টিম ওখানে কি ছিল, মেটেরিয়াল কি ছিল, ওখানে কি ইউজ হয়েছে, কেন এত ভয়াবহ আগুন হয়েছে। যদি শুধু রেক্সিন হলে এতটা, রেক্সিন পুড়তে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেক্সিন সব পুড়ে যাবে, পুড়ে গেলে সেটা আস্তে আস্তে আগুনটা কমে যাবে, কিন্তু তার মধ্যে কি মেটেরিয়াল ছিল যে এতক্ষণ ধরে সেটা লাগলো, এগুলো সব ফরেন্সিক রিপোর্ট না হলে এমনি খালি চোখে বলা যাবে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন, শুনবো। 10 বছর পর বোধোদয় হয়েছে কমিটি তৈরি করতে যদি 10 বছর লাগে, 11 বছরের দিকে চলে এলাম আমরা, 2 তারিখ এলে 11 বছর হবে। তো 11 বছর লাগলো বোধোদয় হতে যে কমিটি তৈরি করতে হবে, তাহলে কমিটির রিপোর্ট ঐকিক নিয়মে হিসেব করে নিন কতদিন পরে আসবে, আর তারপরে ইমপ্লিমেন্টেশন আরও কতদিন পরে হবে, ঐকিক নিয়মে হিসেব করলে সোজা অঙ্কের হিসেব। চোখ রাখবো পরের খবরে। বলিউডের অভিনেত্রী রূপা দত্ত গ্রেফতার হলেন কলকাতা বইমেলায়। তার বিরুদ্ধে পকেটমারির অভিযোগ। যদিও অভিনেত্রীর দাবি তিনি ঠান্ডা পানীয় খেয়ে ডাস্টবিনে বোতল ফেলতে গিয়েছিলেন, তখন সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তা তুলে নেন। এই ঘটনায় অভিনেত্রীকে 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলায় শোরগোল। পকেটমারির অভিযোগে গ্রেফতার হলেন বলিউডের অভিনেত্রী রূপা দত্ত। তার কাছ থেকে 65,000-এরও বেশি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃত অভিনেত্রীর বাড়ি কালীঘাটে। পুলিশ সূত্রে দাবি, শনিবার বইমেলায় ওই অভিনেত্রী কয়েকজনের ব্যাগ চুরি করেন, পরে সময় মতো নিয়ে যাবেন বলে সেগুলি ডাস্টবিনে ফেলে দেন। পরে সেই ব্যাগ তুলতে গেলে তা কয়েকজনের নজরে পড়ে যায়। এই নিয়েই শুরু হয় গন্ডগোল। পরে বিধাননগর উত্তর থানার পুলিশ অভিনেত্রীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন এক সাব ইন্সপেক্টর। পুলিশের দাবি, রূপা দত্তর সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 65,760 টাকা। তার কাছ থেকে একটি ব্যাগ ও 5টি পার্স উদ্ধার হয়েছে। রবিবার অভিনেত্রীকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে।
এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধাননগর আদালতে রূপা দত্তকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অভিনয় এবং বেশ কিছু বলিউডে অভিনয় করেছেন তেমনটাই জানা যাচ্ছে, এবং এই কাজ তিনি আগেও করেছিলেন তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধৃত অভিনেত্রীকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। মামলাটার তদন্তের ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি দেখা গেছে, সেই প্রশ্নটা আমরা কোর্টের কাছে তুলেছিলাম এবং কোর্টও সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। অর্থাৎ এই সামগ্রিক যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিষয়টা কিন্তু অনেকটাই একটা ডাউটফুল ব্যাপারের জায়গায় একটা রয়েছে। সূত্রের খবর, অভিনেত্রী রূপা দত্তই এর আগে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটুর অভিযোগ এনেছিলেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও রূপা দত্তর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই সব ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিভিন্ন অনুষ্ঠানেও বিশিষ্টদের সঙ্গে দেখা গেছে রূপা দত্তকে। এবার কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হলেন সেই অভিনেত্রী। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার একটি ভাইরাল হওয়া ভিডিও দেখাবো। বলিউডের অভিনেত্রী রূপা দত্তকে যখন গ্রেফতার করা হয় তখনকার ভিডিও, এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। দেখুন না, আমি বলেছি যে ভাইরাল ভিডিওটি দেখছেন সেটি সেই সময়কার যখন বলিউডের অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এটা দেখান, এটা ঠিক আছে, আজকে এবার বন্ধ করো, বললে ঠিক আছে, না হলে অন্য ব্যবস্থা বলে দিন, বেঁচে যাবে। সব কিছু বলে দিন, এখান থেকে বেঁচে যাবে। আপনার ব্যাপার, মুখটা খুলুন। লোকের ব্যাগ থেকে দেখে দিয়ে দেওয়া দিদি, মাছটা খোলান তো। চোখ রাখবো পরের খবরে। গুলিবিদ্ধ পুরুলিয়ার ঝালদা পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু। ঝালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রাঁচির বেসরকারি হাসপাতালে। নেপথ্যে কারা, তদন্তে পুলিশ। এখনো ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার 12টির মধ্যে 5 ওয়ার্ডে জেতে তৃণমূল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দার। সন্দীপ, জানতে চাইবো যে গুলিবিদ্ধ পুরুলিয়ার ঝালদা পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দুর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে, পাশাপাশি পুলিশ সূত্রে বা কি জানা যাচ্ছে? দেখো মধুবন্দী, আজকে বিকেল বেলায় ঝালদা 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, তিনি তার 3 বন্ধুকে নিয়ে বিকেলবেলা প্রত্যেক দিনের মতো হাঁটতে বেরিয়েছিল। আজকেও তিনি যখন হাঁটতে বেরোয় সেই সময় আচমকা 3 দুষ্কৃতী মোটরসাইকেলে এসে তাকে সামনাসামনি একদম তাকে ব্ল্যাঙ্ক পয়েন্ট থেকে গুলি করে এবং তার পেটে, মাথায় বিভিন্ন জায়গায় তার গুলি লাগে। তারপরই তারা দুষ্কৃতীরা চম্পক দেয়। তারপরই তার 3 বন্ধু তারা সঙ্গে সঙ্গে ঝালদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ঝালদা থানার পুলিশ ছুটে আসে। এই তপন কান্দু 3 বারের কাউন্সিলর ছিল, এবার তিনি 4 বার জয়ী হয়েছেন। 2 নম্বর ওয়ার্ড থেকে তিনি জিতেছিলেন কংগ্রেসের হয়ে। দেখা যাচ্ছে যে পুলিশ এখন তদন্তে নেমেছে এবং এই ঝালদা পুরসভা ত্রিশঙ্কুক ভাবে এখনো ঝুলে রয়েছে। যেমনি কংগ্রেস পেয়েছিল 5টি, তৃণমূল পেয়েছিল 5টি এবং নির্দল পেয়েছিল 2টি। এই নির্দলের মধ্যে একজন তৃণমূলে জয়েন করে, কিন্তু আরেকজন তৃণমূল থেকে যিনি বহিষ্কৃত হয়ে নির্দলে দাঁড়িয়েছেন তিনি এখনো জয়েন করতে পারেননি। এই অবস্থায় ঝালদা পুর বোর্ড এখনো এই মধ্যে ঝুলে রয়েছে। ধন্যবাদ সন্দীপ। এখন সরাসরি চলে যাব দিল্লিতে। সেখানে আপনাদের কিছুক্ষণ আগে যে খবর দিয়েছিলাম যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক চলছিল, সেই বৈঠক শেষ হয়েছে। এআইসিসির সদর দফতরে যে বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈঠকের কথা, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লিতে
শেষ হয়েছে সেই বৈঠক। বেশ কিছুক্ষণ ধরে চলছিল এই বৈঠক এবং এই বৈঠক শেষ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এআইসিসির সদর দপ্তরে 2 ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, যা শেষ হলো। বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, ভূপেশ বাঘেল, হরিশ রাওয়াত, পি চিদম্বরম, রাজীব শুক্লা, প্রমোদ তিওয়ারি ছিলেন। এর আগে সকালে 10 জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়। এআইসিসির সদর দপ্তরে যে বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়েছে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হলো। গতকাল তৃণমূলের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে টুইট শুভেন্দু অধিকারী। টুইটে তৃণমূলকে বিদ্রুপ বিরোধী দলনেতা। শুভেন্দু টুইটের পাল্টা কুণাল ঘোষ। শুভেন্দু কুণালের টুইট যুদ্ধকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। গতকাল তৃণমূলের সাংবাদিক বৈঠক, সেই বৈঠককে কটাক্ষ করে টুইট শুভেন্দু অধিকারী। টুইটে তৃণমূলকে বিদ্রুপ বিরোধী দলনেতার এবং শুভেন্দুর টুইটের পাল্টা কুণাল ঘোষ। শুভেন্দু কুণালের এই টুইট যুদ্ধকে কেন্দ্র করেই তুঙ্গে বিতর্ক এখন। বিজেপি করায় তৃণমূলের চাপে হিমঘরের অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে বারণ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এমনই অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে, যা কার্যত মেনে নিয়েছে হিমঘর কর্তৃপক্ষ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। বিজেপি করায় কাজে যোগ দিতে নিষেধ, তৃণমূলের কথা শুনেই এ কাজ করেছে কর্তৃপক্ষ। হিমঘরের মালিক পক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন এক অস্থায়ী কর্মী, যাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। এখানকার মহাপ্রভু হিমঘরে কয়েক বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন ধনঞ্জয় পণ্ডা। তার রাজনৈতিক পরিচয় রয়েছে। বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন ধনঞ্জয়। তার অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ ফোন করে তাকে কাজে যোগ দিতে নিষেধ করে। স্টোরের যে মালিক, উনি আমাকে ফোন করে বলেন যে তোমাকে আর কাজে আসার দরকার নেই। আমি বললাম কেন? যে তখন বলে যে আমাদের কাছে প্রচুর পার্টির চাপ আছে, তুমি বিজেপি করো, পদ্মফুলের ছেলেদেরকে কাজে নেওয়া যাবে না। ফোন করার কথা স্বীকার করলেও এর পিছনে রাজনীতি রয়েছে কিনা তা এড়িয়ে গিয়েছে হিমঘর কর্তৃপক্ষ। আমি ফোন করেছি, হ্যাঁ বোবাকার ধারা করেছিলাম। আমরা কাজ তাকে নেব না বলে দিয়েছি। আমরা তাকে কোনো কনফার্মই করি না যে কাজ হবে কি না হবে। যদিও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি সব অভিযোগই খারিজ করেছে। এরকম কোনো ঘটনা আমাদের কাছে এখনো পৌঁছায়নি, আমরা বিশেষভাবে কোনো আমাদের জানা নেই। আমাদের কাছে কে আইএনটিটিউসি করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে না, আমরা সবাইকে শ্রমিক হিসাবেই মনে করি। এবারে শ্রমিক যদি কাজ করতে করতে কোনো সমস্যা পড়ে, সে যে রাজনীতি করুক, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে সংগঠনের, শ্রমিক সংগঠন যেহেতু দেখভাল করি, তাকে শ্রমিক হিসেবে সহযোগিতা করার। সব মিলিয়ে হিমঘরের অস্থায়ী কর্মীর অভিযোগ ঘিরে সরগরম এলাকা। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। চোখ রাখবো পরের খবরে। ইউক্রেনে রুশ সেনার গুলিতে নিহত আমেরিকার সাংবাদিক। শরণার্থীদের ছবি তোলার সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভ্যান লক্ষ্য করে গুলি। নিহত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক। ইউক্রেনের ইরপেনে রুশ সেনার গুলিতে নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আরও এক সাংবাদিক। লিভে ইউক্রেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার বিমান হানা, মৃত 35, আহত 134 জনেরও বেশি। মাইকোলাইভে রাশিয়ার বিমান হানায় মৃত 9 জন। ইউক্রেনে রুশ সেনার গুলিতে নিহত আমেরিকার সাংবাদিক। শরণার্থীদের ছবি তোলার সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভ্যান লক্ষ্য করে গুলি। নিহত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক। কিভের বর্তমান পরিস্থিতির ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রণয় উপাধ্যায়। কি দেখলেন দেখাবো। रूस और यूक्रेन के बीच चल रही लड़ाई के 18 दिन हो चुके हैं, लेकिन अब तक इस लड़ाई के खत्म होने की कोई तस्वीर नजर नहीं आ रही है। रूस जहां अब तक यूक्रेन के पूर्वी और उत्तरी हिस्सों को ज्यादातर निशाना बनाता रहा, वहीं अब यूक्रेन का पश्चिमी हिस्सा भी रूसी बमबारी के निशाने पर आ चुका है।
इवानो फ्रैंकोविस्क और लुत्स्क के बाद अब लवीव, वो शहर जो कि यूक्रेन से पलायन का सबसे बड़ा केंद्र था, अब तक शांत माना जाता रहा था, उस शहर के ऊपर रूसी बमबारी हुई है और जिसके अंदर करीब 35 लोगों की मौत हुई है और 134 से ज्यादा लोग इस हमले के अंदर घायल बताए जा रहे हैं, जिनका इलाज चल रहा है। यानी निश्चित रूप से अब यूक्रेन का बड़ा हिस्सा रूसी बमबारी के निशाने पर आ चुका है और ऐसे में इस लड़ाई का दायरा भी अब और बढ़ चुका है। बातचीत का प्रस्ताव राष्ट्रपति जेलेंस्की की तरफ से दिया गया, लेकिन मॉस्को से राष्ट्रपति पुतिन की तरफ से कोई जवाब नहीं दिया गया है कि क्या वो जेरूसलम में बातचीत के लिए तैयार हैं, किसी सीधी मुलाकात के लिए तैयार हैं। रूस और यूक्रेन के बीच अब तक बेलारूस में 3 दौर की बातचीत हो चुकी है, लेकिन इस बातचीत से भी सीज फायर का, संघर्ष विराम का कोई रास्ता निकलता हुआ नजर नहीं आ रहा है। ऐसे में सबकी नजरें इस समय लगी हुई हैं इस लड़ाई के अंत पे, जिसकी तस्वीर माना जा रहा है कि कीव पर कब्जा होने के साथ पूरी हो सकती है। लेकिन कीव की लड़ाई भी लगातार पेचीदा होती चली जा रही है। यूक्रेन की राजधानी कीव, जहां पर इस वक्त हम मौजूद हैं, इसके दोनों हिस्सों यानी पूर्वी और पश्चिमी हिस्सों के शहरों पर रूसी सेना की जो लगातार बमबारी है वो जारी है। इसके कई इलाकों में, चाहे वो बूचा का इलाका हो या ब्रोवेरी का इलाका हो, इरपिन का इलाका हो, गोस्तमल का इलाका हो, इन तमाम इलाकों के ऊपर रूसी सेनाएं मौजूद तो हैं, उनकी बमबारी है। यूक्रेन की तरफ से रूसी सेनाओं को पीछे धकेलने की कोशिश भी हो रही है, लेकिन रूस अब तक अपना दबाव बनाए हुए है और वहीं यूक्रेनी सेना ने भी कीव की किलेबंदी में अपनी मोर्चाबंदी को बहुत मजबूत किया है। इस शहर में हर जगह इस तरीके के जो ब्लॉकेड्स हैं, इस तरीके के जो बैरिकेड्स हैं, इस तरीके की जो मोर्चाबंदी है वो साफ नजर आती है हर जगह पर। और पूरी कोशिश इस चीज की है कि रूसी सेना अगर दाखिल होने की कोशिश करती है तो उसके लिए लड़ाई को मुश्किल से मुश्किल बनाया जा सके। और ऐसे में इस चीज की आशंका बहुत ज्यादा बढ़ गई है कि अगर ये लड़ाई होती है, रूसी सेना यदि कीव के अंदर दाखिल होती है तो ये लड़ाई बेहद खूनी हो सकती है, क्योंकि इसके लिए रूसी सेना को इस शहर को बहुत हद तक तहस नहस करना होगा, इस शहर को बर्बाद करना होगा, उसके बाद ही वो अंदर दाखिल हो पाएगी और ऐसे में उसको भी बहुत ज्यादा नुकसान उठाना पड़ सकता है। तो लिहाजा ये माना जा रहा है कि ये लड़ाई अब बेहद मुश्किल और कठिन दौर में पहुंच चुकी है, जिसके अंदर सारी लड़ाई अब बैटल ऑफ नर्व्स की हो चुकी है। यानी कौन पहले ब्लिंक करता है, कौन पहले हिम्मत तोड़ता है, और ये सारी लड़ाई अब इसी चीज के ऊपर आकर टिक गई है।